বাংলাদেশের পরিস্থিতির দিকে আমরা সব সময় নজর রাখছি, কারণ এই ফেব্রুয়ারি মাস জুড়েই আওয়ামী লীগ তারা একটি বড় কর্মসূচি এভাবে তারা রাজপথে নামে এবং রাজপথে নেমে কিন্তু এই সমন্বয়কদের তারা প্রথমে পিটায় এবং আপনারা দেখেন তারা রাতেও কি করতেছে। এদিকে আজ পহেলা ফেব্রুয়ারি সারাদিন তাণ্ডবের পর রাতেও ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। তারা সমন্বয়ক সার্জিস ও হাসনাতকে টার্গেট করে মাঠে নামে। তাদের টার্গেট সফল হয়েছে। সর্বশেষ শেখ হাসিনার রাস্তা পরিষ্কার। অপেক্ষা এখন একটাই, কখন সে দেশে ঢুকবে। শেখ হাসিনা সরকারকে অপসারণের পরই বাংলাদেশ অথৈ জলের মধ্যে পড়েছে। হাসিনার নেতৃত্বে যেভাবে বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে দৌড়চ্ছিল, হঠাৎ করে হাসিনা দেশ ছাড়ার পরই রাজনৈতিক অস্থিতিশীলতার মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশকে। ক্ষমতার লড়াইয়ের মধ্যে বাংলাদেশে বড়সড় বিপাকে পড়েছে ইউনূস সরকার। এমনিতেই বাংলাদেশের অবস্থা টলমল, তার উপর ভারতের সঙ্গে ইচ্ছাকৃতভাবে সংঘাতে জড়াচ্ছে মোহাম্মদ ইউনূস। শিক্ষার্থীদের উপর বিভিন্নভাবে হামলা করা হচ্ছে। হঠাৎ করেই 10 থেকে 15 জন মেসে প্রবেশ করে। তো প্রবেশ করেই শিক্ষার্থীদেরকে বলেছে তোরা সমন্বয়ক, তোরা আন্দোলন করছিস, তোদের কোনো রক্ষা নেই। ধিক্কার এই নতুন বাংলাদেশের যাত্রার উপর, যে নতুন বাংলাদেশ নিজের শহীদের মর্যাদা নিশ্চিত করতে পারে না। রাজনীতিতে এই মুহূর্তে বিএনপি আর ছাত্র সমন্বয়করা তো মুখোমুখি, তারা একে অপরকে প্রতিদ্বন্দ্বী মনে করছে। অন্তত বিএনপি না মনে করলেও ছাত্র সমন্বয়করা বিএনপিকে প্রতিদ্বন্দ্বী মনে করছে, এটা তো দৃশ্যমান। এবং এই বিরোধের যে মাত্রা সেটি আরো প্রকট হবে। এর জন্যই তো বলি যে সমন্বয়কারীরা কিংবা উপদেষ্টারা কিংবা জামায়াত ইসলাম, জামাত শিবির এরা আসলে আওয়ামী লীগকে তারা এত ভয় কেন পায়? কারণ আওয়ামী লীগ আপনার রাস্তাঘাটে কিংবা রাজপথে উইদাউট আন্দোলন ছাড়াই তারা যদি এদের মানে এত বড় একটা জয় জয়কার হয়ে যায়, তাহলে বিষয়টা সত্যিই কিন্তু ভাবার বিষয়, তাই নাকি? আমি মনে করি যে সমন্বয়কারী কিংবা উপদেষ্টা যে বাজার আছে, 6 মাসের মধ্যে আপনাদের এই চেহারা বের হয়েছে, আর 6 বছর গেলে আপনাদের চেহারা কি হবে? আপনারা হাসিনারে ফেসিস্ট বলি আমরা, আর আরো তো বড় বড় ফেসিস্ট তৈরি হচ্ছে। 6 মাসের মধ্যে হাসিনারে পার করে দেওয়ার মতো ফেসিস্ট এসে পড়ছে। এইখানে ফেসিস্ট কাকে বলা হচ্ছে এইটা তো আপনারা বুঝতেই পারছেন। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন এই ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিশাল একটি পরিকল্পনা করেছিল এবং তাদের পরিকল্পনাগুলো বাস্তবে নিচ্ছে এখন। আজ পহেলা ফেব্রুয়ারি তারা অনেক কার্যক্রম করে সারা দিনভর, এখন রাতেও কিন্তু অনেক কিছু হচ্ছে। রাজপথের মধ্যে ভয়ঙ্কর পরিস্থিতি, সবকিছুই কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে রাজপথের মধ্যে কি হচ্ছে এবং এইসব বিষয় নিয়ে সবাই কি আলোচনা করতেছে, আবার সমালোচনা করতেছে। এগুলা বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই। সবকিছুই আপনাদের সামনে এই একটি ভিডিওতে তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন। সর্বশেষ সমন্বয়কদের কি হয়, সার্জিস হাসনাতের কি হয় এবং তারা যে এই তাণ্ডবগুলা চালাচ্ছে সব কি ঠিক করতেছে নাকি ভুল করতেছে এবং তাদের সর্বশেষ কি হয় সব দেখতে পারবেন। আসুন দর্শক, আমরা আগে এই নিউজগুলা দেখি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলা করি। এই যে রাজনীতিতে এই মুহূর্তে বিএনপি আর ছাত্র সমন্বয়করা তো মুখোমুখি, তারা একে অপরকে প্রতিদ্বন্দ্বী মনে করছে। অন্তত বিএনপি না মনে করলেও ছাত্র সমন্বয়করা বিএনপিকে প্রতিদ্বন্দ্বী মনে করছে, এটা তো দৃশ্যমান। এবং এই বিরোধের যে মাত্রা সেটি আরো প্রকট হবে অনেকের ধারণা। কিন্তু আমি যদি বলি, ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে যে রাজকীয় দলটি আসতে যাচ্ছে সেটি বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাবে। নির্বাচনে বিএনপি দলীয় জোটে এই ছাত্র সমন্বয়কদের দল থাকবে, ছাত্র সমন্বয়কদের বিশেষ কয়েকটি আসন ছেড়ে দেওয়া হবে। খুব কি অবাস্তব কিছু আমরা কল্পনা করছি এমনটা মনে হচ্ছে? বাংলাদেশের রাজনীতিতে শেষ বলে কিছু নেই, এটা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। একটু সমীকরণগুলো মেলানোর চেষ্টা করি। জামায়াতের প্রচ্ছন্ন প্রভাব ছাত্র সমন্বয়কদের উপর প্রথম থেকে রয়েছে, এটা তো আমরা সবাই জানি। এবং গণঅভ্যুত্থানের ছাত্র শিবিরের নেতারা কিভাবে সমন্বয়কদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছে, কিংবা এখনো ছাত্র সমন্বয়কদের বিভিন্ন কর্মসূচিতে জামাত শিবিরের নেতাকর্মীরা কিভাবে উপস্থিত থাকে, তাদের জনবল দেওয়া হয়, সেটিও আমরা জানি। ছাত্র সমন্বয়করা প্রকাশ্যে জামাতের কোনো ধরনের বিরোধিতা করছে না, বরং জামাতের পক্ষ অবলম্বন করছে, এমনকি 71 ইস্যুতে। আর জামাত শিবির তো ছাত্র সমন্বয়কদের সমালোচনা করছেই না, যদিও একবারের জন্য অতি সম্প্রতি একটু ছন্দপতন ঘটেছে। সেটা হচ্ছে একদিন আগে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন আওয়ামী লীগ এবং জামাত দিল্লির এক্সটেনশন। হঠাৎ করে তিনি এই কথা কেন বললেন? এটি কি তাদের মধ্যে নতুন কোনো বিরোধ শুরু হয়েছে সেই জায়গা থেকে, নাকি এগুলো নাটকের একটি অংশ? হতে পারে নাটক, অস্বাভাবিক কিছু নয়, আমরা তো নাটক দেখে দেখে অভ্যস্ত রাজনীতিতে। যেহেতু বিরোধ যদি সত্যিই শুরু হয়ে থাকে, এর সঙ্গে
আসিফ নজরুল একটি কথা মনে করিয়ে দিতে চাই। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেছেন যে বিএনপির সঙ্গে ছাত্রদের বৃহত্তর নির্বাচনী সমঝোতার সম্ভাবনা রয়েছে, বিষয়টি তিনি নিজ থেকে উত্থাপন করেছেন। এটা কিন্তু কারোর প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি বলেননি, তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেছিলেন এবং প্রকাশ্যে সাংবাদিকদের সাংবাদিকদের সামনে প্রশ্ন উত্তর বলেছেন। আবার ছাত্র সমন্বয়কদের বিএনপি প্রতিদ্বন্দ্বী মনে না করলেও তাদের পথের কাটা তো অন্তত মনে করছেন, নির্বাচনের পথের কাটা। সেই জায়গা থেকে ছাত্র সমন্বয়কদের নতুন দলকে বিএনপি কিন্তু সন্দেহের বাইরে রাখছে না। এখন এই মুহূর্তে যে কথাটি বলবে শুনে অনেকের কাছে একবারে ফালতু মনে হতে পারে যে এটি আবার কি বলছি, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি বিএনপির কোনো শীর্ষস্থানীয় নেতাদের বক্তব্য আমার সাথে যখন ওয়ান টু ওয়ান কথা হয়েছে তারা কিন্তু এই হিসেবটি মাথায় রাখছে যে ছাত্র সমন্বয়কদের দল আওয়ামী লীগের সঙ্গেও যেতে পারে, অস্বাভাবিক কিছু নয়। সেটি মাথায় রেখে বিএনপি তার সব হিসেব নিকেশ মানে সামনে এগুলোর পথে এইসব হিসেব নিকেশও তারা রাখছে। ছাত্র নেতৃত্বাধীন যে দল, এটা নিয়ে বিএনপির সংশয় তো রয়েছে, তারা আগামী নির্বাচনকে সামনে রেখে কোন দিকে এগোতে চাইছে, এই সরকারকে দীর্ঘদিন রাখতে চাইছে কিনা, কিংবা রাষ্ট্রীয় সাহায্য সহযোগিতা পেয়ে তারা কতটুকু ফুলে ফেপে উঠতে পারে। এদিক থেকে আরো একটি হুঁশিয়ারি হুঙ্কার দিয়ে রেখেছেন জাতীয় নাগরিক কমিটি নাসিরউদ্দিন পাটোয়ারি, যার কথা বলছিলাম ওই একই টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন বিএনপি যদি জুলাই ঘোষণাপত্রের সঙ্গে একমত পোষণ না করে তাহলে প্রয়োজনে বর্তমান সরকার কন্টিনিউ করবে, অর্থাৎ আরো কতদিনের জন্য কন্টিনিউ করবে বা কত দীর্ঘ বছর থাকবে, সেই জায়গা থেকে তিনি একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন। যদিও ইঙ্গিত দিলেই তো সব আমরা বাস্তবতা মেনে নেবো তা তো না, তবে দিয়েছেন তো একটা হুঁশিয়ারি, একটা হুঙ্কার তো দিয়েছেন। এদিকে জামাত সংশ্লিষ্ট অনেকে মনে করছেন বিএনপি তাদেরকে বিরোধী দল হিসেবে চায় না। ৭১ প্রশ্নে যেহেতু জামাত তাদের নিজেদের অবস্থান এখন স্পষ্ট করেনি, ৭১ প্রশ্নে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা তারা দফায় দফায় জামাতকে আক্রমণ করছেন এবং তাদের মধ্যকার দূরত্ব গভীর থেকে আরো গভীরতর হচ্ছে। সেই জায়গা থেকে আবার বিএনপির প্রতি অনেক ধরনের অবিশ্বাস জন্মেছে জামাতের মধ্যে এবং তারা মনে করছে যে বিরোধী দল হিসেবে জামাতকে হয়তো চাইবে না। তাহলে বিএনপি এখন বিরোধী দল কাকে করবে? আমরা এই কথাগুলো এই কারণে বলছি, মোটামুটি এই মুহূর্তে বা 6 মাস 1 বছরের মধ্যে নির্বাচন হলে মোটামুটি এটুকু তো নিশ্চিত যে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে। তাহলে বিরোধী দল কাকে করবে? সবই তো হিসাবের খেলা এবং আগাম নির্বাচনী খেলা। নির্বাচনটা হয়তো এখনো কতটুকু সুষ্ঠু হবে, সুন্দর হবে, বস্তুনিষ্ঠ হবে, নিরপেক্ষ হবে আমরা কেউ জানি না। তারপরও যতই নিরপেক্ষ হোক ভিতরে খেলা চলবেই, এটা তো আমাদের অভিজ্ঞতা বলে। সেই জায়গা থেকে আমি কিন্তু গত 2-3 দিন আগে একটি কন্টেন্টে আপনাদের বলেছিলাম যে বিএনপি নেতা তারেক রহমানের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 50, জামাত 50 আর বিএনপি 200 আসন এরকম একটি ভাগাভাগি প্রস্তাব নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেটি প্রত্যাখ্যান করেছেন তারেক রহমান। আমি আমার জায়গা থেকে বলছি, আমি ভেতরে যে খবরটুকু জানি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এখনো বলছি। তো তারেক রহমান সেটি উড়িয়ে দিলেও আবার যে সেটি নিয়ে বসা হবে না, ভাবনা চিন্তা হবে না, সেটির কোনো নিশ্চয়তা নেই। হতেও পারে নতুন আঙ্গিকের চিন্তা ভাবনা। সেই জায়গা থেকে বলছি যে ছাত্র সমন্বয়করা যে দল নিয়ে আসছে সেই দল যদি বিএনপির সঙ্গে জোট বাঁধে অবাক হওয়ার কিছু থাকবে না, যদি আসন ছেড়ে দেয় অবাক হওয়ার কিছু থাকবে না। এবং অনেকে বলছেন এটা তো সত্য কথা যে ছাত্র সমন্বয়কদের কেউ কোনো আসনে যদি 300 আসনে প্রার্থীও দেয়, প্রার্থী পাওয়া গেলেও কেউ জিততে পারবে না, প্রশ্নই ওঠে না। সেই ক্ষেত্রে অনেকে আবার এই যুক্তি দেওয়ার চেষ্টা করছেন বিএনপিকে যে যেহেতু ছাত্র সমন্বয়কদের মধ্যে একটি অমিত সম্ভাবনা রয়েছে তাদের কাজে লাগানো দরকার এবং তাদের সঙ্গে বিরোধ চূড়ান্ত পর্যায়ে নিয়ে যে বিএনপি যদি ক্ষমতায় আসেও তারা শান্তিতে থাকতে পারবে না। অতএব নেওয়া হোক বিএনপির সঙ্গে, বিএনপির জোটে তাদেরকে অন্তর্ভুক্ত করা হোক, এই ধরনের সমীকরণও অনেকে দেওয়ার চেষ্টা করছেন। সেই জায়গা থেকে বিএনপি নতুন করে ভাবতেও পারে, যদিও জুলাই ঘোষণাপত্র নিয়ে আরো একটু নতুন দ্বন্দ্ব সামনে আসতে পারে। যদি আমি আগে থেকে বলেছি এরকম দ্বন্দ্ব, সংঘাত, সংঘর্ষ অনেক কিছু হবে, কিন্তু শেষমেশ স্থায়ী হবে না। যেটি ছাত্র সমন্বয়করা চাইছে মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে 24কে স্থান দিতে, সেটি কখনোই হবে না। এবং বিএনপি সেই জায়গাতেই এখনো পর্যন্ত অনড় রয়েছে। তারা যে জুলাই ঘোষণাপত্র খসড়া তৈরি করেছে তার মধ্যে মুক্তিযুদ্ধকে ভিত্তি করেই তারা একটা ডিক্লিয়ারেশন দিতে চাচ্ছে বা প্রোক্লেমেশন। সেখানে পরিষ্কারভাবে বলা হয় এই যে মোহাম্মদ ইউনূসের বর্তমানে ঢাকার সচিবালয়, সেখানে নাকি সাংবাদিকরা ঢুকতেই পারবেন না। অর্থাৎ বাংলাদেশের এই সাংবাদিকদের যে অগাধ স্বাধীনতা আওয়ামী লীগ সরকারের সময় ছিল, বর্তমানে তা কিন্তু একদম শেষ হয়ে গেছে। কিসের জন্য সচিবালয় থেকে ঠিক সেদিন সাংবাদিকদের ঢোকা নিষেধ করার এই রিপোর্টটি বা এই নিষেধাজ্ঞাটি আমাদের সামনে এসেছিল, সেটাই একটা বড় প্রশ্ন।
সচিবালয়ে আগুন কেন লেগেছিল তা নিয়ে আজ অবধি বাংলাদেশ সরকার কিন্তু প্রেস কনফারেন্স করতে পারেননি। অর্থাৎ শেখ হাসিনার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক কাগজপত্রকে পুড়িয়ে দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধেই ষড়যন্ত্র করার খেলায় নেমেছিলেন মোহাম্মদ ইউনূস। এমনকি মোহাম্মদ ইউনূসের শাসনকালে জেল থেকে একের পর এক নেতা যারা শেখ হাসিনার সময় গ্রেফতার হয়েছিলেন তাদেরকেও ছেড়ে দেয় কিন্তু এই মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। অর্থাৎ এই সরকার চায় না এমন কোনো নথি ঢাকা সচিবালয়ে থেকে যাক যার জন্য তারা ভবিষ্যতে শাস্তি পেতে পারেন। এর জন্যই হয়তো ঢাকা সচিবালয়ে সেদিন আগুন লাগানো হয়েছিল কিছুটা ইচ্ছা করেই। আগুন লাগানোর পর বাংলাদেশের সেই চেনা পরিচিত স্ক্রিপ্ট আমরা সেদিন দেখেছিলাম, কিছু হলেই আওয়ামী লীগের দোষ, শেখ হাসিনা সরকারের দোষ, কিছু না পেলে ভারতবর্ষের দোষ। এবার 3 থেকে 4 মাস একটা সরকারে থাকার পরে সচিবালয়ের ভিতরে আগুন লাগানোর জন্য আপনার যদি শেখ হাসিনাকে দোষারোপ করতে হয় তাহলে আদতে এটা আপনার সরকারি ব্যর্থতা, তা কিন্তু মোহাম্মদ ইউনূসকে বুঝিয়ে দিয়েছিলেন সাধারণ মানুষ। ঠিক তারপরেই সাংবাদিকদের ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল মোহাম্মদ ইউনূসের সরকার। কিন্তু সেদিন বাংলাদেশে কোনো সংবাদ মাধ্যমই কোনো বিক্ষোভ করেনি। বাংলাদেশের সংবাদ মাধ্যম কিন্তু পারত এই রকম অগণতান্ত্রিক একটা সিদ্ধান্তের বিরুদ্ধে রাজপথ কাঁপিয়ে তুলতে, কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যম কিন্তু সে অর্থে কোনো বিক্ষোভই করেনি। পরবর্তীকালে আরো একটি খবর আপনারা শুনেছেন হয়তো সকলেই, অন্তত আমি এ বিষয়ে একটি আলোচনা করেছিলাম যেখানে আমি বলেছিলাম ছাত্র সমন্বয়ক হাসনাত একটি সর্ববাংলাদেশীয় নিউজ পেপারের অফিসে যায় এবং সেই অফিসের এমডিকে কার্যত থ্রেট করে যে যেন সময় টিভির সাংবাদিকদের ইমিডিয়েটলি চাকরি থেকে বরখাস্ত করা হয়। কারণ কি? কারণ হাসনাতের মনে হয়েছিল এরা নাকি আওয়ামী লীগ বা শেখ হাসিনা দালাল, এরা বাংলাদেশের ছাত্র আন্দোলনের বিপক্ষে কোনো না কোনো সময় খবর করেছেন এবং এই ফ্যাসিবাদী সরকার আগের এই ফ্যাসিবাদী সরকারের সঙ্গে যুক্ত ছিলেন। এবার হাসনাতের কি মনে হলো কি হলো না তার জন্য সময় টিভির ওই 10 জন সাংবাদিকদের চাকরি চলে যাবে এ হয়তো নতুন বাংলাদেশে কেউ ভাবতেই পারেননি, কিন্তু হয়েছিল কিন্তু সেটাই। সেই সাংবাদিকরা বেরিয়ে এসে প্রকাশ্যে বলেছিলেন হাসনাত তার নিজস্ব দলবল নিয়ে সময় টিভির অফিসে যান এবং কার্যত মালিক পক্ষ এবং ইনভেস্টরকে প্রেসারাইজড করেন যেন এদের চাকরি না থাকে। আর এই বাংলাদেশের এই মোহাম্মদ ইউনূস দিনের পর কিন্তু গণতন্ত্র নিয়ে বড় বড় ডায়লগ দেন এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পৃথিবীর ইতিহাসে রূপকথা লিখেছে বলে আন্তর্জাতিক মহলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। আর এই মোহাম্মদ ইউনূসের দিনের পর দিন হাসিনা বিরোধী ষড়যন্ত্র, ছাত্র আন্দোলনের এই রকম অনৈতিক একটা আন্দোলন এবং এই নতুন বাংলাদেশকে কার্যত মিনি পাকিস্তান গড়ে তোলার দোসর কিন্তু এই যমুনা টিভি। দিনের পর দিন তারা শেখ হাসিনাকে সরিয়ে ফেলার ষড়যন্ত্রে কিন্তু লিপ্ত ছিলেন। আমি কোনো সংবাদ মাধ্যমকে দালাল বলি না, কারণ সংবাদ মাধ্যম এমন একটা পেশা যেখানে পুরোটা আমাদের উপর কন্ট্রোল থাকে না। কিন্তু বিশ্বাস করুন যমুনা টিভি যেভাবে দিনের পর দিন হাসিনা বিরোধী আন্দোলনকে প্রশ্রয় দিয়ে গেছেন তাতে আজকে সাধারণ মানুষ যে যমুনা টিভি সাংবাদিকের উপর ক্ষিপ্ত হবেন সেটাই তো স্বাভাবিক। যমুনা টিভি কিন্তু আজ অবধি একটা খবরও প্রকাশ করেনি যেখানে তারা বলেছে আজকে দেশের এই অর্থনৈতিক মন্দার পিছনে দায়ী কে। যে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র সমন্বয়কদের উত্থান, সেই ছাত্র আন্দোলন এবং কোটা আন্দোলনের বর্তমান স্ট্যাটাসটা কি সে নিয়ে কিন্তু যমুনা টিভি একটা দিনও কথাবার্তা বলেনি। সেন্ট মার্টিনস দ্বীপের বর্তমান অবস্থা কি, সেন্ট মার্টিনস দ্বীপের আগুন কারা লাগালো, এমনকি সেন্ট মার্টিনস দ্বীপকে নিয়ে সরকার কি করতে চাইছে, এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু যমুনা টিভি আজ অবধি করেনি। কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা নিজেদের মধ্যে মারপিট করছে, কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা কেন্দ্রীয় কার্যালয় খোলার একটা পরিকল্পনা করলো, এমনকি ঢাকার মতো ওই জায়গায় কার্যালয় করতে যে পরিমাণ অর্থের প্রয়োজন সেই অর্থের যোগান কিভাবে দেওয়া হলো, এই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এই যমুনা টিভির মতো দালাল সংবাদ মাধ্যম দিনের পর দিন করে না। খুললেই দেখবেন বিএসএফ কে হুমকি দিয়েছে বিজেপি, খুললেই দেখবেন মোদীকে হুমকি দিয়েছে মোহাম্মদ ইউনূস, বাংলাদেশকে কার্যত জো বাইডেন যেভাবে এগিয়ে দিয়েছেন এই রকম আর কেউ করেননি। অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসের স্বাধীনতা সংগ্রামী হিসাবে মোহাম্মদ ইউনূসকে কিন্তু তারা আর আদতে একটা নেতা হিসাবে এস্টাবলিশ করে দিয়েছেন বাংলাদেশের সমাজে, যার ফল আজকে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ পাচ্ছে। যমুনা টিভি কিন্তু কখনো প্রচার করে না এত ভারত বিরোধিতা হওয়া সত্ত্বেও
ভারত থেকে চাল, ডাল, মুসুর ডাল, ডিম, দুধ সবকিছুই মানে রপ্তানি করতে হচ্ছে মোহাম্মদ ইউনূস সরকারকে। অথচ ইলিশ মাছকে কেন্দ্র করে বাংলাদেশ সরকার একটু অন্যরকম ভূমিকা নিলেই যমুনা টিভি প্রচার করতে শুরু করে ভারতকে কড়া জবাব দিল মোহাম্মদ ইউনূস। অথচ পরবর্তীকালে সেই ইলিশ মাছকেই কিন্তু নিজের দেশের অর্থনৈতিক মন্দার জন্যই ভারতকে পাঠাতে বাধ্য হয় এই বাংলাদেশ সরকার। অর্থাৎ বাংলাদেশ সরকারের যে যত রকম কুকর্ম আছে এবং সেই কুকর্মগুলোকে দিনের পর দিন কার্যত প্রফেশনাল ওয়েতে অ্যাডভাইসড করা, মানে আন্তর্জাতিক স্তরে বিজ্ঞাপিত করা, তা কিন্তু যমুনা টিভি করেছে এবং দেশের মানুষকে সম্পূর্ণভাবে মিসগাইড করে গেছেন। দলের একজন নেতা মারা গেছেন যৌথ বাহিনীর হেফাজতে। তার শরীরে ভয়ঙ্কর বর্বর নির্যাতনের চিহ্ন আছে এবং বলা বাহুল্য আসলে হেফাজতে নির্যাতনেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে অন্তত আমাদের সেটা মনে হওয়ার যথেষ্টের বেশি কারণ আছে। মানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা এবং খুবই একটা ভয়ঙ্কর প্রশ্ন তুলে দিয়েছে। আমাদের সেনাবাহিনী এখন যে মাঠে আছে তাদের আদৌ আর মাঠে রাখা উচিত হবে কিনা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর আগে আরো দু একটা ইস্যু আমি একটু একত্র করে কথা বলতে চাই। প্রথম আলোর হেডলাইন এরকম, বাবার কুলখানির আগে রাতে আটক যুবদল নেতার সকালে মৃত্যু, শরীরে নির্যাতনের চিহ্ন। একজন যুবদল নেতা ছিলেন। আমি একটু রিপোর্টে যা বলা হয়েছে একটু পড়ি, আপনারা অনেকে হয়তো পড়েননি বা জানেন না। আমি একটু দীর্ঘ হলেও কিছু কথা বলতে চাই, কারণ এর মধ্যে অনেকগুলো খুঁটিনাটি আছে যেগুলো আমাদের একটু জানা দরকার পরবর্তী বিশ্লেষণের জন্য। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার বলছেন, শুক্রবার বেলা 11টার দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে থানা পুলিশকে বলা হয় তৌহিদুল ইসলামকে নেয়ার জন্য। তখন পুলিশের কাছে তৌহিদুলকে হস্তান্তর করা হয়, তখন তিনি অচেতন অবস্থায় ছিলেন। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাকে কেন আটক করা হয়েছিল, তিনি কিভাবে মারা গেলেন সেটি এখনই বলা যাচ্ছে না। তারা বলছেন যে তারা জানার চেষ্টা করছেন, ময়নাতদন্তের পর জানা যাবে। ঘটনার বর্ণনা দিয়ে তৌহিদুল ইসলামের ভাই সাদিকুর রহমান প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে তার বাবার কুলখানির আয়োজন নিয়ে কাজ করছিলেন। রাত 2:30টার দিকে সেনাবাহিনীর সদস্যরা বাড়িতে আসেন। তার সঙ্গে পুলিশের পোশাক পরা কাউকে দেখেননি, তবে সাদা পোশাকে 5 জন যুবক ছিলেন। বাড়িতে প্রবেশ করেই তারা তৌহিদুলকে আটক করেন। এরপর সবার কাছ থেকে মুঠোফোন কেড়ে নেন। ঘরে ব্যাপক তল্লাশি করেন, তবে কিছু পাওয়া যায়নি। তৌহিদুলকে আটকের কারণ জিজ্ঞেস করার কোনো উত্তর দেয়নি। এক পর্যায়ে তাকে গাড়িতে করে নিয়ে যান। শুক্রবার সকালে আবারও সেনাবাহিনীর সদস্যরা বাড়িতে এসে ব্যাপক তল্লাশি করেন উল্লেখ করে সাদিকুর রহমান বলেন, তখনও কিছু বলেননি। সকালেও তৌহিদুল তাদের গাড়িতে ছিলেন, কিন্তু গাড়ি থেকে নামানো হয়নি। দূর থেকে তাকে নিস্তেজ মনে হয়েছিল। সাদিকুর রহমান বলেন, শুক্রবার বেলা 11:15টার দিকে কোতোয়ালি মডেল থানার পুলিশ অন্য ব্যক্তির ফোনের মাধ্যমে জানা যায় দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে। আসার পরে ওনারা দেখেন যে তৌহিদুল আর নেই। তার কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত এমন ভাবে পিটিয়ে নির্যাতন করা হয়েছে যে কালো ফোলা জখমের চিহ্ন রয়েছে। পেট, বুক, পিঠ বা গলা সহ শরীরে বিভিন্ন অংশে শুধুই নির্যাতনের চিহ্ন। তৌহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা তো দূরের কথা, একটা জিডিও নেই বলে তারা বলছেন। পাশের একটি পরিবারের সঙ্গে তাদের জমি জমা নিয়ে বিরোধ ছিল এবং সেই বিরোধের প্রশ্নে মিথ্যা অভিযোগ হতে পারে সেটা তারা ধারণা করছেন। মর্মান্তিক ব্যাপার, প্রত্যেকটা মৃত মানুষেরই পরিবার থাকে। তৌহিদুলেরও আছে, তার স্ত্রী এবং 4টা কন্যা আছে। তার স্ত্রী বলছেন, আমার 4টা মেয়ে এখন ছোট, আমি এখন কি করব? মেয়েগুলোকে নিয়ে কিভাবে বাঁচবো? আমার স্বামী তো কোনো অপরাধ করেনি, তাহলে কেন স্বামীকে তুলে নিয়ে এভাবে হত্যা করা হলো? 23 সালের পাঁচথুপি ইউনিয়নের যুবদলের আহ্বায়ক হিসেবে কাজ করছেন ইত্যাদি ইত্যাদি। এর পরের যাবতীয় কথাবার্তা আমার ওগুলোর আর আপাতত প্রয়োজন নেই। হেফাজতে বিভৎস টর্চারের শিকার হয়েছেন এবং সেটা জখমের চিহ্ন সারা শরীরে আছে এবং সেনাবাহিনী পুলিশের কাছে তাকে যখন হস্তান্তর করেন তখনই তিনি অচেতন ছিলেন। সম্ভবত তখনই তিনি আসলে মৃতই ছিলেন। পুলিশ যখন তাকে হসপিটালে নিয়ে যায় সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। আমি আসবো এই জায়গায়, তার আগে আরো দুটো ঘটনা। আমরা বনানীতে একবার কিছুদিন আগে, তারিখটা হচ্ছে 22 জানুয়ারি, খুব অল্প সময় আগেই, ঢাকায় ডাকাতির প্রস্তুতিকালে 2 সেনা সদস্য সহ 4 জন গ্রেফতার। মানে ওয়ার্কিং সেনা সদস্য ডাকাতির প্রস্তুতিকালে ধরা পড়েছেন, তাদেরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। সো কাজ করছেন এমন সেনা সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন। অ্যাট দ্য সেম টাইম যোগ করতে চাই, এটা হচ্ছে 13 অক্টোবর সেনা ও র্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনায় গ্রেফতার 8। মাঠে যেহেতু সেনাবাহিনী আছে, সেনাবাহিনীর পোশাক পরা যায় এবং সেনাবাহিনীর পোশাক পরে যে কোনো কিছু করার চেষ্টা করা যেতে পারে।
আমরা একটা জিনিস প্রাথমিকভাবে মনে রাখবো, আমি এই নির্যাতনের ঘটনায় আসছি পরে। এই যে ডাকাতি করার চেষ্টা করা হচ্ছে বা দুজন ডাকাতি করছেন যারা জেনুইনলি সেনা সদস্য ছিলেন, কিন্তু এই যে পোশাকটা, আমাদের আগে সেনা সদস্যরা সিভিল কাজে এসছেন, বাহিনীর কাজে এসেছেন, র্যাবে যখন এসছেন, একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সে সময় তাদের একটা ভিন্ন পোশাক পরে তারা থাকেন, একটা কালো রঙের পোশাক, যেটা পাল্টানোর কথা বলছে। সেনাবাহিনীর পোশাক পরে মানবাধিকার লঙ্ঘন সহ আরো নানা অনিয়মে তখন কেউ জড়ায়নি। র্যাব জড়িয়েছে, সেনাবাহিনীর সদস্যরাও জড়িয়েছেন বিভিন্ন পর্যায়ের, কোনো সন্দেহ নেই, কিন্তু সেনাবাহিনীর পোশাক পরে সেটা হয়নি। তো এই যে পোশাকের একটা সম্মান আছে, আমাদের সেনাবাহিনীর যে কমব্যাট যে ড্রেসটা আছে, সেই ড্রেসটাকে এইভাবে কলঙ্কিত বা কলুষিত করা হয়নি। এখন যখন ডাকাতি করতে যাচ্ছেন অথবা ওই পোশাক পরে ডাকাতি করতে যান, দিনের শেষে এই পোশাকটা খুব ভয়ঙ্কর প্রশ্নের মুখে হয়। একই কথা প্রযোজ্য এখন এই যে তহিদুলকে নেওয়া হলো, সেনাবাহিনীর পোশাক পরে যৌথ বাহিনী ধরে নিয়ে গেল, টর্চার করলো, মারা গেল তহিদুল। আমি জানি না সেনা সদস্যদের বিরুদ্ধে কি ধরনের মামলা করা যায়, কিন্তু আমরা দেখতে খুব পছন্দ করতাম যে আমাদের হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণ আইন 2013 যে আছে, তার অধীনে তাদের বিরুদ্ধে মামলা করা যায় কিনা। সরকার এরকম একটা মামলা করলে সরকারের সদিচ্ছার প্রমাণ দেখতে পেতাম। আমি কিন্তু আসলে নিশ্চিত নই। এখন এই প্রশ্নটা আসলে খুব সিরিয়াসলি ওঠা দরকার, সেটা হচ্ছে সেনাবাহিনীকে কি আর মাঠে রাখা উচিত? জরুরি প্রশ্ন। আমাদের মনে আছে নিশ্চয়ই, এই সরকার যখন দায়িত্ব নেয় তখন পুলিশ ছিল না, এবং যে কজন পুলিশও ছিল তারা আসলে কাজ করছিলেন না, দেশ একেবারে একটা ভয়ঙ্কর নৈরাজ্যের দিকে চলে যাচ্ছিল। তখন আমি নিজেও তাদেরকে ক্লিয়ারলি বলেছিলাম, আমার অপিনিয়নও ছিল সেনাবাহিনীকে মাঠে রাখা এবং তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া, সেটা আমিও সেটার পক্ষে ছিলাম, এবং সেই আপৎকালীন সময়ে ওটা সঠিক সিদ্ধান্ত বলে মনে করি। আজ 6 মাস পার হয়েছে, এখন আসলে এটা ভাবতে হবে দীর্ঘদিন সেনাবাহিনীকে মাঠে আর রাখা উচিত হবে কিনা। একটা কথা আমাদের মনে রাখা দরকার, আমি র্যাব বাহিনীটাকে বিলুপ্ত করার পেছনে একটা খুব সিরিয়াস যুক্তি আমার পক্ষ থেকে যেটা মনে হয়, সেটা হচ্ছে আমরা কখনো, এটা আমাদের উচিত হবে না দেশের অভ্যন্তরের আইন শৃঙ্খলা রক্ষার কাজ সেনাবাহিনীকে দেয়া। আমরা সশস্ত্র বাহিনী এভাবে বলি, সেনা, বিমান, নৌ, যে বাহিনী হোক না কেন, এমনকি বিজেপিকেও দেয়া কখনোই উচিত নয়। কারণ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা একটা বিশেষ দক্ষতা, সেই দক্ষতা পুলিশকেই ট্রেনিং দিয়ে করতে হয়। পুলিশের কাজই হচ্ছে রাষ্ট্রের নাগরিক, নিজ রাষ্ট্রের নাগরিকদের সাথে তার যাবতীয় কর্মকাণ্ড, সে যদি কাউকে নিবৃত্ত করতে হয়, এমনকি গুলি যদি করতে হয়, সেটা নিজ রাষ্ট্রের মানুষের প্রতি গুলি। কিন্তু আমাদের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী বা এমনকি বিজেপি, তার বন্দুকের নল তাক করা থাকে শত্রুর দিকে। সুতরাং তার ইনস্টিংক্ট ভিন্ন, তার গুলি করার ইনস্টিংক্ট ভিন্ন। ও গুলি করবে মানুষকে হত্যা করার জন্য। নট অনলি দ্যাট, একটা মানুষকে ধরে নেওয়া, তাকে কিভাবে জিজ্ঞাসাবাদ করতে হয়, তাকে কিভাবে তার কাছে তথ্য বের করতে হয়, সেই জিনিসগুলো সেনাবাহিনীর জানার কোনো কারণ নেই আসলে। সেগুলো এক্সক্লুসিভলি পুলিশের দায়িত্ব, এবং পুলিশেরই এই দক্ষতা থাকার কথা। নট অনলি দ্যাট, বিভিন্ন একটা এলাকার বিভিন্ন ক্ষেত্রে সন্ত্রাসী কারা, আইন ভাঙে কারা, অপরাধী কারা, এরকম নানা রকম তথ্য তাদের কাছে থাকে, তাদের সোর্স থাকে, সেটার মাধ্যমে তারা এই তথ্যগুলো বের করতে পারেন। সুতরাং এই কাজটা পুলিশের। সেনাবাহিনী একটা আপৎকালীন সময় এসছে, আমি আবারও বলছি, সেই সময়টা একেবারেই সঠিক সিদ্ধান্ত ছিল, কিন্তু সেনাবাহিনীকে আর মাঠে রাখা হবে কিনা এই প্রশ্ন এখন তোলা দরকার। এবং আমি মনে করি বর্তমান এবং ভবিষ্যৎ বাংলাদেশে এই রকম বিভৎস অত্যাচার কারো উপরে কোনোভাবে হতে পারবে না। সবচেয়ে শত্রু মানুষটার উপর, আওয়ামী লীগের কোনো নেতাকে তুলে ধরে নিয়ে গিয়ে এভাবে টর্চার করা যাবে না, কেউ এটা করতে পারে না। এটা নিয়ে কারো কাছে যদি খুব খারাপ লাগে শুনতে, আমি তারপরে বলছি, আমি অনেক আগে, অনেক বিভৎস ক্রোধ, ঘৃণা থাকা অবস্থায়ও এই কথাগুলো বলেছি, 5 আগস্টও বলেছি, আমি আবারও বলছি। যে মানুষটা মারা গেলেন, তার শরীরের কিছু ছবি আসলে ছড়িয়ে পড়েছে, আমি দেখলাম কি বিভৎস অত্যাচার করা হয়েছে। আমাদের এটা গা শিউরে উঠবে কেউ যদি দেখি, কল্পনা করতে পারি। আমরা আমাদের উপদেষ্টা নাহিদ ইসলামের শরীরে কিছু ছবি দেখেছিলাম, একই ধরনের ছবি আরো বেশি এক্সটেন্সিভলি তহিদুলের শরীরে আছে। আমাদের এই টর্চার্ড উপদেষ্টাকে ভুলে যাবেন তার উপরে কি হয়েছিল? আমি সিরিয়াসলি মনে করি এটার বিরুদ্ধে সরকার
আইনানুগ ব্যবস্থা, আমি আবার বলছি নিশ্চিত নই, সেনাবাহিনীর সদস্যের বিরুদ্ধে যদি তাদের দিক থেকে কোনো ব্যবস্থার মানে সিস্টেম ভিন্ন থাকে, আমাদের সিভিল আইন অনেক ক্ষেত্রেই তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না, যদি সেটা হয়ে থাকে সেনাবাহিনী তার নিজস্ব আইনে এটা নিয়ে এটাকে কগনিজেন্সে নেবে, এটাকে বিচার করবে এবং এই বিচারটা জনসমক্ষে প্রকাশ করতে হবে। আমাদের সেনাবাহিনী একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই অভ্যুত্থানে, আমি মনে করি। অনেকে তাদের প্রচুর সমালোচনা করেন, সেনা প্রধানের করেন, কিন্তু আমি বিশ্বাস করি শেষ পর্যন্ত সেনা প্রধান তার অধস্তন অফিসারদের চাওয়া বা চাপ যাই হোক না কেন, সিদ্ধান্তটা তাকে নিতে হয়েছে, তিনি নিয়েছেন। এবং আমাদের জুনিয়র কমিশনড অফিসার, আমাদের জুনিয়র কমিশনড অফিসার বা আমাদের অন্যান্য অফিসার মধ্য পর্যায়ের অনেকেই আমাদের এই জনগণের সাথে তারা একাত্মতা প্রকাশ করেছেন, সোলজাররা একাত্মতা প্রকাশ করেছেন। সেই সেনাবাহিনীকে এইরকম আর কোনো বদনামের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। আর একটা জরুরি কথা, নানা রকম গুজব ভেসে বেড়াচ্ছে, 1/11 গুজব। বিএনপির ওপরে ক্র্যাকডাউন হতে পারে এই অভিযোগ আছে, গুজব আছে। বিএনপির কিছু লোকজন সত্যিকার অর্থেই তো নানা অপরাধে জড়িয়ে আছে, বিশেষ করে চাঁদাবাজি, দখলদারি। দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরও এটা যে শেষ হয়ে গেছে তা না। সুতরাং এই বাহানায় তাদেরকে ধরা হতে পারে এবং তাদের বিরুদ্ধে মারাত্মক ক্র্যাকডাউন চালানো হতে পারে, এরকম নানান গুজব আসলে এখন মাঠে আছে। আমার মনে হয় এই বিদ্যমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে, এই বিদ্যমান ব্যাকগ্রাউন্ডটা, এই হত্যাটা, এই নির্যাতন এবং মৃত্যু, এটা সেইটার পালে হাওয়া দেবে। আমার মনে হয় সরকার এবং আমাদের সেনা প্রধানের খুব সিরিয়াসলি ভাবা দরকার, সেনাবাহিনী আর মাঠে থাকবে কিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের তুলে নেওয়ার সময় হয়েছে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা যদি পুলিশকে অ্যাক্টিভেট করতে না পারেন এই 6 মাসে এসেও, ওনাকে তো সরানো যেতে পারত। খুব দ্রুত একজন স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়ে তো সরিয়ে ফেলা হয়েছিল ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবকে। উনি অনেক ভালো কাজ করছিলেন, অনেকেই মনে করেন এবং আমিও মনে করি, এবং আমি মনে করি উনি থাকলে এই জায়গাটা আরো ফার বেটার কিছু হতে পারতো। তাকেই আবার আনা হোক বা অন্য কেউ যিনি বেসামরিক প্রশাসন বোঝেন। উনি একজন সামরিক অফিসার যিনি দায়িত্বে আছেন। জনাব সাখাওয়াত সামরিক অফিসার ছিলেন, কিন্তু উনি যেহেতু নির্বাচন কমিশনে 5 বছর কাজ করেছিলেন, তারা এক ধরনের আসলে আওয়ামী লীগকে কে ফেরাইতে চায়? বিএনপি জামাত? না, আওয়ামী লীগকে বিএনপি জামাত ফেরাইতে চায় না। আওয়ামী লীগকে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা আছে এরাই ফেরাইতে চায়। আপনাদের মনে আছে শেখ হাসিনা পালানোর 7 দিন পরে যে সাখাওয়াত হোসেন নাকি আমাদের তখন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল, উনি কি বলছিল? উনি বলছিল নতুন করে আওয়ামী লীগকে ঢেলে সাজাইতে, নতুন নেতৃত্ব আসুক, এটা বলছিল। কালকে দেখলাম আর একজন বলতেছে যে 4টা সত্য দিচ্ছে, এই সত্য মানলে আওয়ামী লীগ ফিরে আসবে। এখন আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হইল না, এটা নিয়ে আবার অনেকেই কথা বলে যে বিএনপি বাধা দিচ্ছে, অনেক রাজনৈতিক দল চায় না এই জন্য। আচ্ছা, আপনারা তো বিপ্লবী সরকার, ঠিক না? এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নিজেই বলছে এটা ছাত্র জনতার বিপ্লবের সরকার। আপনারা বিপ্লবী সরকার, আপনারা কেন দলের কথা শুনবেন? ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করলেন সেভাবে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন না? আজকে দেখেন সিরিয়াতে কি করছে। সিরিয়ার ওরা তো মনে করেন নিষিদ্ধ করে দিছে, আর সব দোষ মনে করেন জামাত বিএনপির। একটা দলের দোষ দিতে হবে, সেই দোষটা দিয়ে দাও জামাত বিএনপির উপর। একটা কথা বলি আপনাদেরকে, আমি কেন আওয়ামী লীগকে সত্য দিব? যে আমাদের একজন টিচার ছিল, মানে বয়স হয়ে গেছিল প্রাইমারিতে থাকা অবস্থায়, উনি করতো কি, যদি কাউকে বলতো সরুয়া বলতে, তাহলে ও অ বলে দিত, পিটাই তো অ বলতো, মানে সে কিন্তু ধরাই দিত যে তুই এইটা হবে, তুই ভুল বলতেছিস কেন। তো এই যে আমাদের যে উপদেশটা, তাদের অবস্থা হয়েছে এইটা, তারা আওয়ামী লীগকে ভুল ধরাই দিতেছে যে তোমরা এই কাজগুলা করো, করে বাংলাদেশের রাজনীতি করো। কি কি কাজ? তোমরা জুলাই আগস্টের ঘটনার জন্য ক্ষমা চাও, শেখ পরিবারে কারো রাজনীতিতে আইনো না, বাংলাদেশের জনগণ তো শেখ পরিবারে মেনে নিবে না, শেখ পরিবারের বাইরে কাউকে নিয়ে আসো। তারপরে হচ্ছে মানে এই ধরনের পরামর্শ দিচ্ছে, বর্তমান মতাদর্শ থেকে বের হয়ে আসো। আপনারা কি মানে আওয়ামী লীগের উপদেষ্টা নাকি আমাদের উপদেষ্টা, কোনটা? এখন আপনাদের ভাবসাব দেখে মনে হয় যে আপনারা আসলে মানে আওয়ামী লীগকে উপদেশ দেওয়ার জন্য আসছেন, আওয়ামী লীগের ভালো মন্দ দেখভাল করার জন্য আসছেন। অবশ্যই আওয়ামী লীগের ভালো মন্দ দেখভাল করার জন্য আসছেন, তা না হলে তো এই 6 মাসে অনেকের বিচার হওয়ার কথা, অনেকেরই বিচার হয়ে যাওয়ার কথা। এত কিছু প্রমাণের তো প্রয়োজন নেই। এই যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে ফোন দেখাইতেছে পুলিশের একজন অফিসার, স্যার একটা মারে আর একটা চলে আসে, প্রমাণের তো প্রয়োজন নাই। যেখানে আয়না ঘর পাওয়া গেছে,
যেখানে গুম হয়েছে সেই সব তথ্য পাওয়া গেছে, যেখানে 2000 মানুষ শহীদ হয়েছে, প্রমাণের কি আছে? সব মানুষকে তো ডিরেক্ট আমার মনে হয় যে শাহবাগে এনে ফাঁসি দেওয়া উচিত। শুধু আমি না, এটা সারা বাংলাদেশের সবাই এটা মনে করে। আবার আওয়ামী লীগ বাংলাদেশে আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে আজকের এই আন্দোলনের বিষয়ে এবং আওয়ামী লীগ যে পরিকল্পনাটা করেছিল ফেব্রুয়ারি মাসকে নিয়ে এবং ফেব্রুয়ারি মাসে তারা কি কি করবে সব কিছুই কিন্তু এখানে অনেকে আলোচনা করে, সমালোচনা করে। দর্শক শ্রোতা, অন্যদিকে সমন্বয়কদের নিয়েও কিন্তু অনেক কথা বলে, যেই সমন্বয়করা দেশটাকে স্বাধীন করার জন্য এবং দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এত এত কষ্ট করেছে, তাদেরকেই সাধারণ মানুষরা কি বলে, এইসব কথা কিন্তু আওয়ামী লীগ কর্মীরা বলে এবং যারা মানে শেখ হাসিনাকে দেশে আনতে চায় তারাই কিন্তু তারা এইসব কথাগুলো মানে তাদের বিপক্ষে কথা বলে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সবকিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।